তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাস নাম্বার 5-এ জিকেজিএস এর ক্লাস আমরা শুরু করেছি। তোমরা সকলেই জানো রাত্রি 8টার সময় আমরা সেই ক্লাসগুলো করিয়ে থাকি। তোমরা যারা টিটিএডিসি সাবজোনালের এক্সাম দিচ্ছ, টিপিএসসি সিনিয়র কম্পিউটার কম্বাইন এক্সামে বসতে যাচ্ছ, এসএসসি সিএসএল এমটিএস সিজিএল এর এক্সামে বসতে যাচ্ছ, হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন ড্রাইভার, রেলওয়ে আরপিএফ কনস্টেবল, এসআই টেকনিশিয়ান, তাছাড়া নবোদয় বিদ্যালয় সমিতি এবং অল ওভার যে এক্সামে তুমি বসতে যাচ্ছ না কেন, এই কোশ্চেনগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা কতটুকু আমার কথা বিশ্বাস করছো জানি না। প্রিভিয়াস 10 থেকে 15 বছরে এই কোশ্চেনগুলো বিভিন্ন এক্সামে ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। যদি তুমি সবগুলো কোশ্চেন নোট করে রাখো এবং ভালো করে মুখস্থ করে নাও, আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিতে পারি এখান থেকে তুমি কমন পাবেই। তোমাদেরকে আমি প্রুফ সহকারে দেখাবো, ঠিক আছে? চলো, এর আগে আমরা 4টি ক্লাস করিয়েছি। যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট বানানো আছে, ভিজিট করে দেখে নেবে। তাছাড়া ভিডিওর ডেসক্রিপশানে আমি প্লেলিস্ট বানিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। গত দিনের যে ক্লাসটা করেছি সেটাতে একটু সাউন্ড প্রবলেম ছিল, তার জন্য আমি দুঃখিত। তা সত্ত্বেও তোমরা কিন্তু অনেকে নোট ডাউন করে নিয়েছো, আমাকে জানিয়েছো কমেন্টস করে, ঠিক আছে? চলো, আরেকটি ইনফরমেশন, তোমরা যারা এই চ্যানেলে প্রথম দর্শক, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনে বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে আমরা পৌঁছে দেবো। তাছাড়া তোমাদের জন্য আরেকটি ইম্পর্ট্যান্ট আপডেট, তোমরা যারা টিটিএডিসি সাবজোনাল, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন, এসএসসি সিএসএল এমটিএস, হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন ড্রাইভার, রেলওয়ে আরপিএফের প্রিপারেশান করছো, তোমাদের জন্য আমার কাছে রয়েছে ফুল কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালস, একদম টপিক ওয়াইজ ফুল কমপ্লিট, ইংলিশ বেঙ্গলি দুটোটা ভার্সনই এমসিকিউ আকারে যেভাবে তোমাদের পরীক্ষা আসবে সেম টু সেম আমাদের কাছে সাজেশান রয়েছে। তোমরা জানো কর্মবার্তা অনলাইনে সাজেশান কেমনটা হয়ে থাকে, প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখেছো। আমরা এই লাইনে তোমাদের সাজেশান কমতে কমে 7 থেকে 8 বছর ধরে তোমাদের সঙ্গে কাজ করছি স্টাডি ম্যাটেরিয়ালসের উপরে। সুতরাং তোমাদের এক্সামও ভালো রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি। আমাদের সাজেশন কীভাবে নেবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে টেলিগ্রামের মাধ্যমে পিডিএফ আকারে নিতে হবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930। ওকে, যারা নিয়েছো ঘরে ভালো করে করো, ঘুরিয়ে ফিরিয়ে পড়ো, 100% তোমাদেরকে আমি নিশ্চয়তা দিতে পারি। যারা নিতে চাবে অবশ্যই ফটাফট নিয়ে নাও। হ্যাঁ, চলো তাহলে আজকের ক্লাসটা কি, 5 নাম্বার ক্লাস। প্রথম কোশ্চেন কি, সকলেই কপি এবং পেন্সিল নিয়ে বসো, নোট ডাউন করো। সিরুহি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সিরুহি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। যারা সঠিক আনসার জানবে অবশ্যই কমেন্টস করে জানাবে, ক্লিয়ার? তাহলে তোমাদের রিভিশন হবে, বেনিফিট হবে। সিরুহি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সেটা মণিপুরে অবস্থিত। অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে? মণিপুরে সিরুহি জাতীয় উদ্যান অবস্থিত। ওকে, আচ্ছা মণিপুর। আচ্ছা, এখান থেকে তোমাদের আরেকটি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যে এক্সট্রা ফ্যাক্টগুলো আলোচনা করছি সেগুলো তোমরা নোট করে নিতে চেষ্টা করবে, ঠিক আছে? এখান থেকে মণিপুরের উপরে আরেকটি কোশ্চেন তোমাদের আসে যে ভাসমান অভয়ারণ্য, ভারতের মধ্যে ভাসমান অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ভাসমান অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে কিন্তু মণিপুর হবে। তোমরা এটা মনে রাখবে, একমাত্র ভাসমান অভয়ারণ্য মণিপুরেই অবস্থিত, যার নাম কেবুল লামজু। কি? কেবুল লামজু। হ্যাঁ, কেবুল লামজু ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্য যা মণিপুরে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অনেকবার অনেক এক্সামে এসেছে, ঠিক আছে? চলো, মণিপুর। তাহলে মণিপুরের রাজধানী কি? ইম্ফল। আমরা সকলে জানি। মণিপুরের উপরে আরেকটি কোশ্চেন আসে যে মণিপুরকে ভারতের মণি বলে কে আখ্যা দিয়েছেন? কি? মণিপুরকে ভারতের মণি বলে কে আখ্যা দিয়েছেন? তাহলে হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু মণিপুরকে ভারতের মণি বলে আখ্যা দিয়েছিলেন, ঠিক আছে? এখান থেকে আমরা 2টি কোশ্চেন আরও পেয়েছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 2টা কোশ্চেন। আশা করি তোমরা নোট করে নিয়েছো। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 2 নাম্বার কোশ্চেন। আর আগের ক্লাসগুলো যারা দেখোনি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছিল, কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট বানিয়ে রেখেছি আমি, জিকে/জিএস ফর এই এক্সামগুলো, অবশ্যই নোট ডাউন করে নেবে দেখে, ঠিক আছে? চলো 2 নাম্বার কোশ্চেন, বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সর্বাধিক মাত্রায় পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন জেনারেল সায়েন্সের। বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সর্বাধিক মাত্রায় পাওয়া যায়? কোন গ্যাসটা? আমরা সকলেই জানি সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তরে যাবে আর্গন। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর। বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সর্বাধিক মাত্রায় পাওয়া যায়? আর্গন সর্বাধিক মাত্রায় পাওয়া যায়। কি? নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে? লাইনটা ভুললে হবে না। ওকে, চলো
এখান থেকে আরেকটি কোশ্চেন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যদি বলে যে বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া যায়, নট নিষ্ক্রিয় গ্যাস, কোন গ্যাস সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া যায়, তাহলে হবে নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেন। নাইট্রোজেন সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া যায়, কত পার্সেন্ট? 78%। ঠিক আছে, 78%। কোন গ্যাস যদি বলে সর্বাধিক মাত্রায় পাওয়া যায়, তাহলে হবে নাইট্রোজেন। কোন নিষ্ক্রিয় গ্যাস সর্বাধিক মাত্রায় পাওয়া যায়, তাহলে হবে আর্গন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারা কারা নোট করে নিয়েছো জানি না, বাট নোট করে নেবে। ঠিক আছে, না হলে দুদিন পরেই ভুলে যাবে। চলো 3 নম্বর কোশ্চেন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 টাকার নোটে কার হস্তাক্ষর থাকে? তোমরা 1 টাকার নোট, অ্যাকচুয়ালি যদিও এখন 1 টাকার নোট একটু কমই দেখতে পাওয়া যায়, ঠিক না, তারপরেও রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে। 1 টাকার নোটে যে হস্তাক্ষর থাকে, এটা কার হস্তাক্ষর থাকে? আরবিআই গভর্নর, অর্থমন্ত্রী, অর্থ সচিব না প্রধানমন্ত্রী? কার হস্তাক্ষর থাকে? তোমরা যাদের ইংলিশ ভার্সনটা প্রয়োজন, তোমরা ইংলিশ ভার্সনটা একটু দেখে নেবে। ঠিক আছে, চলো, কেন বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টই আমাদের এখানে বেশি, সুতরাং বেঙ্গলিতেই ডিসকাস করাটা একটু ঠিকঠাক। হ্যাঁ, চলো, তাহলে 1 টাকার নোটে কার হস্তাক্ষর থাকে? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অর্থ সচিব। অর্থ সচিব, অপশন সি হবে সঠিক উত্তর। 1 টাকার নোটে অর্থ সচিবের হস্তাক্ষর থাকে। তোমরা এটা মনে রাখবে যে 1 টাকার নোটই না, তোমাদের 5 টাকার নোটও আসতে পারে, 10 টাকার নোটও আসতে পারে না? আসতে পারে। তাহলে তোমরা এটা মনে রাখবে যে 1 টাকার নোট বাদ দিয়ে বাকি যা নোট রয়েছে সব নোটে হস্তাক্ষর থাকে আরবিআই গভর্নরের। শুধুমাত্র 1 টাকার নোটেই অর্থ সচিবের হস্তাক্ষর থাকে, বাকি যত নোট রয়েছে সবগুলোতে আরবিআই গভর্নরের হস্তাক্ষর থাকে। ক্লিয়ার? আর কোনো ডাউট নেই আশা করি। চলো, কোনো ডাউট থাকলে চলবে না। ওকে, চলো 4 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন ভিটামিন শরীরে সঞ্চিত হতে পারে না? জেনারেল সায়েন্সের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দেখো, তোমাদের জন্য প্লাস পয়েন্ট কি জানো? আমি যে ক্লাসে কোশ্চেনগুলো নিয়ে আসছি, এগুলো মিক্সড কোশ্চেন। জিওগ্রাফি, হিস্টোরি, জেনারেল সায়েন্স যা আছে, তোমাদের স্ট্যাটিক্যাল পার্ট সব কিছু আমি এখানে কভার করে দিচ্ছি। কেন? দেখো, বিভিন্ন এক্সামের, অ্যাকচুয়ালি যে আমি করাচ্ছি তোমাদেরকে সবগুলো কিন্তু বিভিন্ন এক্সামের কোশ্চেনপত্র, 10 থেকে 15 বছর বিভিন্ন এক্সামে এসেছে এগুলোর কোশ্চেনপত্র, সুতরাং তোমাদের জন্য এটাই প্লাস পয়েন্ট। ওকে, চলো, নিম্নলিখিত কোন ভিটামিন শরীরে সঞ্চিত হতে পারে না? কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করো। ইয়েস, সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন ডি। ইয়েস, ভিটামিন ডি আমাদের শরীরে সঞ্চিত হতে পারে না। ঠিক আছে, এই ভিটামিন সোর্স কি? ভিটামিন ডি এর সোর্স, মেন সোর্স সানলাইট, সূর্যরশ্মি থেকেই মেন সোর্স হলো ভিটামিন ডি এর, আমরা সকলে জানি। ঠিক না? আর ভিটামিন ডির অভাবজনিত রোগ কি? ইয়েস, রিকেট রোগ, আমরা সকলে জানি। রিকেট হলো ভিটামিন ডির অভাবজনিত রোগ। ঠিক না? মেন সোর্স হলো সানলাইট। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন। চৌরি চূড়া ঘটনা কবে ঘটেছিল? চৌরি চূড়া ঘটনা কবে ঘটেছিল? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে 1922 সালে। হ্যাঁ, 1922 সালে এটা ঘটেছিল, উত্তরপ্রদেশে ঘটেছিল, উত্তরপ্রদেশের গোরখপুরে। ঠিক আছে, উত্তরপ্রদেশের গোরখপুরে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন। ভারতের সবচেয়ে চওড়া নদীর নাম কি? ভারতের সবচেয়ে চওড়া, কি বলেছে? চওড়া নদীর নাম কি? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র। অপশন সি হবে সঠিক উত্তর, সবচেয়ে চওড়া নদী। ঠিক আছে, ভারতের মধ্যে সবচেয়ে চওড়া নদী হলো ব্রহ্মপুত্র। আর যদি বলো সবচেয়ে লংগেস্ট, লম্বা নদী, তাহলে সেটা হবে কিন্তু গঙ্গা। ঠিক আছে, ওকে, চওড়া নদী এবং এটার দৈর্ঘ্য কত? এটা 2900 কিলোমিটার। হ্যাঁ, 2900 কিলোমিটার মনে রাখবে। আর চওড়া নদী যে ব্রহ্মপুত্র, এটার উৎপত্তিস্থল জানো তোমরা? উৎপত্তিস্থল হলো তিব্বতের মানস সরোবর। তিব্বতের মানস সরোবর থেকে এটার উৎপত্তি হয়েছে এবং পতিত হয়েছে বঙ্গোপসাগরে। হ্যাঁ, মনে রাখবে, এবং বঙ্গোপসাগরে সেটা পতিত হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত সাদা সোনা কাকে বলা হয়? নিম্নলিখিত সাদা সোনা, যদিও গতকালকে শায়দ এই কোশ্চেনটা আমার ছিল না, এই কোশ্চেনটা ছিল না, গতকালকে ছিল কালো সোনা কাকে বলা হয়। সঙ্গে তোমাদেরকে আমি এটা ডিসকাস করে দিয়েছিলাম, সাদা সোনা কাকে বলা হয়, ঠিক না, গতকালকের ক্লাসে। ইয়েস, এই ধরনের কোশ্চেনই দেখো ঘুরিয়ে ফিরিয়ে আসে, যেগুলো ডিসকাস করছি এক্সট্রা, এগুলো কিন্তু এক্সামে আসে। ঠিক আছে, চলো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কাপাস। হ্যাঁ, কাপাসকে সাদা সোনা বলা হয় এবং কালো সোনাকে বলা হয় কয়লাকে। ঠিক না, গতকালকে আমি আলোচনা করেছি।
ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন। খেলাধুলার ক্ষেত্রে ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তিকে? সকলে জানো আশা করি তোমরা, যে আগে কিন্তু ভারতরত্ন খেলাধুলার উপরে দেওয়া হতো না। ফার্স্ট সচিন টেন্ডুলকরকে দেওয়া হয়েছিল এই খেলাধুলার উপরে ভারতরত্ন, এবং তখন থেকে এটা লাগু করা হয়েছিল যে এখন থেকে খেলাধুলার উপরও কিন্তু ভারতরত্ন দেওয়া হবে। ঠিক আছে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। তাছাড়া তোমাদেরকে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে সবচেয়ে কম বয়সে ভারতরত্ন কে পেয়েছেন, সেটাও কিন্তু সচিন টেন্ডুলকর হবে। সবচেয়ে কম বয়সে সচিন টেন্ডুলকরই ভারতরত্ন পেয়েছে। ঠিক আছে, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো তোমাদেরকে আরেকটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদেরকে বলছি যে প্রুফ সহকারে দেখাবো। জিআরবিটি যখন, এটা আমাদের কমেন্ট সেকশন থেকে আমি উঠিয়ে এনেছি, তোমরা একটু ভালো করে দেখো এখানে কি বলেছে ভাইয়ে, যে দাদা প্লিজ ডেলি ক্লাস দিও, তোমার কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট, আমি তোমার নোট পরে জিআরবিটি গ্রুপ সিতে সিলেক্ট হয়েছি, প্লিজ দাদা ডেলি ক্লাস দিও। ও ভাই বর্তমানে জিআরবিটি গ্রুপ ডিতে চাকরি করছে। তাহলে তোমরা এখন বলতে পারো দাদা ও তো অলরেডি চাকরি করছে, কেন আবার প্রিপারেশন করছে? ইয়েস, ও জিআরবিটি গ্রুপ সিতে চাকরি করছে, বাট ও আরও আপগ্রেড জবের জন্য, প্রিপারেশান করছে। এটাই হলো লাইফের পলিসি। ঠিক আছে, তোমার লাইফকে আগে নিয়ে যাওয়ার পলিসি হলো এটা। বর্তমানে তুমি যেটাই জব পাও না কেন, এটাকে গভর্নমেন্ট জব হাতে রাখো, রেখে ওই জব চলাকালীন তুমি আরও আপগ্রেড জবের জন্য প্রিপারেশন করো। ঠিক আছে, যদি আরও আপগ্রেড জব পেয়ে যাও তাহলে তোমার আরও সাকসেস। এটা করাটাই সবার জন্য প্রাযোজ্য, বা সবাই এটা করাটাই ঠিক। আমি জিআরবিটি গ্রুপ সির সময়ে কনফিডেন্সের সহিত বলেছিলাম যে ক্লাসগুলো আমি জিকে জিএসের করিয়েছিলাম, আমাদের চ্যানেলে এখনও রয়েছে, তোমরা দেখতে পারো। ওই কোশ্চেনগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষায় আসবে বলেছিলাম। ইয়েস, এখান থেকে হিউজ পরিমাণে কোশ্চেন এসেছে, এবং আমার অনেক স্টুডেন্ট জিআরবিটি গ্রুপ সিতে এখন বর্তমানে চাকরি করছে। অনেক মাঝে মধ্যে ফোন করে, ভাল লাগে, খুবই গর্ববোধ করি। ঠিক আছে, সুতরাং তোমাদেরকেও বলছি যে ক্লাসগুলো আমরা করাচ্ছি এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা নোট ডাউন করে রাখো, দেখবে এখান থেকে কোশ্চেন তুমি পাবেই, আমি 100% তোমাকে গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, সুতরাং ভালো করে সকলেই প্রিপারেশান করো। ভাই তোমাকেও বেস্ট অফ লাক, তুমি আরও অ্যাডভান্স লেভেলের চাকরি পাও, এটা আমরা তোমাদের কামনা করি, এবং আমি যেটুকু সম্ভব তোমাদেরকে আমি হেল্প করব, তোমরা এগিয়ে যাও। চলো নেক্সট কোশ্চেনটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি, জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? আমরা সকলে জানি আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? কী হবে, কী বলছে দেখো, দৈর্ঘ্য ও প্রস্থ। তোমাদের কোশ্চেনটা আসতে পারে প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত করো কত, এটাও আসতে পারে। তাহলে এটা সঠিক উত্তরটা হয়ে যাবে কত? 3:2, মানে দৈর্ঘ্য হলো 3, প্রস্থ হলো 2। যদি প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত আসে তাহলে 2:3 তোমরা বলবে, ঠিক না? একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, কেউ মিস করলে কিন্তু একদম চলবে না। চলো এখন তোমাদেরকে আরেকটু ডিসকাস করি। গতকালকে ডিসকাস করেছিলাম, হয়তো বা সাউন্ড প্রবলেম ছিল, সেই কারণে তোমরা বুঝতে পারোনি যে ভারতের যে জাতীয় পতাকা, এটার নকশাটা কী করেছিলেন। ভারতের জাতীয় পতাকার নকশা এটা পিঙ্গালি ভেঙ্কাইয়া করেছিলেন। ঠিক আছে, গতকালকে ডিসকাস করেছিলাম, এমন একটা ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কিত একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, চলো 10 নম্বর কোশ্চেনটা কি দেখো, ভারতের প্রথম মুঘল শাসক কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাবর ছিলেন, আমরা সকলে জানি ভারতের প্রথম মুঘল শাসক কে ছিলেন? বাবর ছিলেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 11 নম্বর কোশ্চেন। ভারতের জাতীয় পক্ষীর নাম কি? আমরা সকলেই জানি, এটার এত বলার কিছু রাখে না, কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে বা আসে। পিকক। ঠিক আছে, ময়ূর হলো ভারতের জাতীয় পক্ষী। অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক না? আচ্ছা, তার সঙ্গে জাতীয় পক্ষী, তাহলে পক্ষী দিবস কবে পালন করা হয়? এটা আমাদের জানা দরকার। প্রত্যেক বছর 12 নভেম্বর পক্ষী দিবস পালন করা হয়। ঠিক আছে, পক্ষী দিবস পালন করা হয়, তোমরা একটু মনে রাখবে, প্রত্যেক বছর 12 নভেম্বর পক্ষী দিবস পালন করা হয়। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে তোমাদের আরেকটি কোশ্চেন আসতে পারে যে পক্ষী সম্বন্ধিত যে বিদ্যা, এটাকে কি বলা হয়? পক্ষী সম্বন্ধিত বিদ্যাকে কি বলা হয়? অর্নিথোলজি। কি বলা হয়? অর্নিথোলজি। শরীয় দন্তেনরে প্রশিকার থোলজি, অর্নিথোলজি বলা হয় পক্ষী সম্বন্ধিত বিদ্যাকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো 12 নম্বর কোশ্চেনটা কি দেখো, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কি? কি বলেছে? ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কি? কি হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে উলার হ্রদ। উলার হ্রদ হলো ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ।
এটি কোথায় অবস্থিত? এটি জম্মু কাশ্মীরে, হ্যাঁ, জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। যদি বলো তোমাদেরকে যে ভারতের সবচেয়ে উচ্চতম হ্রদ কোনটি? উচ্চতম হ্রদ যদি বলে, উচ্চতম হ্রদ কিন্তু প্যাংগং। প্যাংগং হলো ভারতের সবচেয়ে উচ্চতম হ্রদ, এটি লাদাখে অবস্থিত। লাদাখ, হ্যাঁ, এটি লাদাখে অবস্থিত। এবং বৃহত্তম নোনা জলের হ্রদ যদি বলে, বৃহত্তম নোনা জলের হ্রদ, তাহলে হবে সম্বর। হ্যাঁ, সম্বর। সবগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নাও। নোট ডাউন করতে অসুবিধা হলো স্পোজ করে ভিডিওটা নোট ডাউন করে নাও। সম্বর, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন। ভারতের সর্বাধিক পাটসন উৎপাদনের রাজ্য কোনটি? পাটসন উৎপাদক রাজ্য কোনটি? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। হ্যাঁ, পাট উৎপাদন রাজ্য হলো ভারতের সবচেয়ে, পশ্চিমবঙ্গের সর্বাধিক। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের হুগলি জেলাতে এটা বেশি উৎপন্নটা হয়। হ্যাঁ, সর্বাধিক মাত্রা পাওয়া যায় কোন জেলা বললে। ঠিক আছে, চলো 14 নম্বর কোশ্চেন। ভারতের সর্বাধিক গম উৎপাদক রাজ্য কোনটি? পাট পেয়েছি আমরা পশ্চিমবঙ্গ, এখন সর্বাধিক গম উৎপাদক রাজ্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি গম উৎপাদন হয়। এবং যদি বলে আখ উৎপাদন, আখও কিন্তু উত্তরপ্রদেশ হবে। আখ, ঠিক আছে, উত্তরপ্রদেশ হবে। চলো 15 নম্বর কোশ্চেনটা কি দেখো, কোন শহরকে গোলাপি শহর বলা হয়? কোন শহরকে গোলাপি শহর বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সকলেই জানো, এটার ডিসকাস করার কিছু থাকে না। জয়পুর, ঠিক না, জয়পুরকে ভারতের গোলাপি শহর বলা হয়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা 15টি কোশ্চেন রেখেছি। আগামী দিনে সেম টাইমে রাত্রি 8টার সময় ক্লাস আসবে, সকলে অ্যাটেন্ড করবে। আগের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা নোট করে নেবে। আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করুনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নেবে। এবং তোমরা যারাই আমাদের টিটিএডিসি, সাবজোনাল টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি, সিএসএল, এমটিএস, হাইকোর্ট গ্রুপ ডি, পিয়ন ড্রাইভার, রেলওয়ে টেকনিশিয়ান, আরপিএফ এর নোট নিতে চাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। ফুল কমপ্লিট নোট রয়েছে, ভালো একটা রেসপন্স পেয়ে যাবে, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি। তোমরা সঠিক দিশায় প্রিপারেশন করিয়ে যাও, আমরা তোমাদের সঙ্গে রয়েছি, যেটুকু হেল্প লাগে আমি তোমাদেরকে হেল্প করব। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।